আর.জি. করের ঘটনা গোটা বাংলাবাসীকে নাড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষ বিচারের দাবিতে পথে নেমেছিল। বিচারের দাবিতে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে অভয়ের মা। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। 26শে পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভয়ার মা বিজেপি প্রার্থী হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। সরাসরি কটাক্ষ ছুড়েছে তৃণমূল। ব্রাত্য বসু বলেছেন, আসল রূপ সামনে এলো। একটাই কথা সাইনাও বলুন, কিন্তু আমি আপনাদের বলছি যে এতদিন অভয়া বলুন বা তিলোত্তমার মা বলুন, এটা আমার প্রাথমিক রিয়াকশন হচ্ছে এই যে এতদিন আপনারা যখন তাদের মুখ দেখাতেন, মুখটা না ব্লার থাকতো, ঢাকা থাকতো। এইবার সেই ব্লার সরে গেল। এইবার ওই ঝাপসা মুখ সরে গিয়ে মুখ উদ্ভাসিত হয়ে উঠলো। এইবার বিজেপি বেরিয়ে এলো। মানে যে বিজেপি তাকে তারা বলেছিলেন যে আমরা সিবিআই চাই, সিবিআই তদন্ত করে দেখালো। সিবিআই কার সিবিআই? কেন্দ্রীয় সরকার, বিজেপির সিবিআই। সেই সিবিআই তদন্ত করে দেখালো যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তাতে যিনি দায়ী, সেই রেপিস্ট, সে একজনই দায়ী। সেটা তাদের পছন্দ হলো না। তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন, 1 মিনিটও 1 সেকেন্ডের জন্য তারা টাইম পাননি। আর আজকে তারা বলছেন যে সে বিজেপি ন্যায় বিচার দেবে। কে ন্যায় বিচার দেবে? উন্নাও। একযোগে অভয়ার মাকে নিশানা করেন সায়নী ঘোষ। তিনি বলেন, বিচার দিতে হবে, টিকিট নয়। हमारे मिनिस्टर साहब ने बोला है ब्रातोदा ने कि आप विचार किससे मांग रहे थे, जस्टिस किससे मांग रहे थे? आपको तो सीबीआई पे भरोसा था ना, और जब तहकीकात हुई और जो आया सामने तो उससे आप खुश नहीं थे। देश के गृह मंत्री आए, उनको 1 मिनट वक्त नहीं मिला गृह मंत्री को कि वो आपसे मिले। आपने अपनी बेटी खो दी, अपना सम्मान खो दिया, और आज आप बीजेपी के साथ मिलकर आप बोल रहे हैं कि मुझे जस्टिस चाहिए। अगर जस्टिस चाहिए तो सबसे पहले ये बोलिए कि सीबीआई को तहकीकात फिर से जांच करे और इस केस को निष्पत्ति दे। যদিও মেয়ের বিচার চেয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কড়া নেড়েছেন অভয়ার মা বাবা। তিনি বিচার না পেয়ে কার্যত হতাশ। যদিও অভয়ার মায়ের দাবি, তিনি মেয়ের বিচার আদায় করতেই প্রার্থী হয়েছেন। হ্যাঁ, এটা একটা অন্য লড়াই। কোনোদিন ভাবিনি এই লড়াইতে আসবো, কিন্তু এসেছি যখন লড়তেই হবে। পানিহাটিবাসীর লড়বে, সমস্ত পানিহাটিবাসীর জয়। আমার জয় মানে আমি সমস্ত পানিহাটিবাসীর জয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জয়। ওয়াকিবহাল মহলের দাবি, আর.জি. করের আবেগকে কাজে লাগিয়ে পানিহাটি আসনে জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। সে কারণেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে অভয়ার মাকে। অভয়াকাণ্ডে তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ঘটনার তদন্তভার নেয়। তবে সঞ্জয় ছাড়া এই ধর্ষণের মামলায় গ্রেফতার হয়নি কেউ। তাতে বিরক্ত অভয়ার মা বাবা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে সুরও চড়ান তারা। অভয়ার বিচার চেয়ে পথে নেমেছিলেন আপামর বাঙালি। হয়েছিল রাত দখল। দলমত নির্বিশেষে অভয়ার বিচারের দাবি তুলেছিলেন সবাই। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং অভয়ার বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন থেকেই অভয়ার মায়ের প্রার্থীর জল্পনা সামনে আসে। শেষমেশ পদ্মপ্রার্থী হয়েছেন অভয়ার মা। এখন দেখার অভয়ার বিচার চেয়ে পানিহাটি কার পাশে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। অভয়ের মায়ের এই প্রার্থী হওয়া নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন শুনে নিই তারা কি মনে করে। শুনুন, এটা শুধু আমার একা সিদ্ধান্ত নিলে তো হবে না। এখানে জনগণ যে সিদ্ধান্ত নেবে তার উপর ডিপেন্ড করবে। সেটা তার পার্সোনাল ম্যাটার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি কি ভোটে দাঁড়াবো কি দাঁড়ানো না, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি মনে করেন যে আমি বিজেপি থেকে দাঁড়িয়ে আমি সঠিক বিচার পাবো, তাহলে ওকে। যদি মনে করেন না আমি রাজনৈতিকভাবে আসতে চেয়েছি তাই এসেছি, এটাও তার পক্ষে ওকে। এখন কি করে বলবো বিচার পাবে কি না? যদি সরকার ঘোরে তাহলে পাবে, না হলে পাবে না। সোজা কথা হচ্ছে, প্ল্যাটফর্ম ছাড়া কেউ কোনোদিন আমাদের রাজ্যে বা আমাদের দেশে কেউ কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারবে না, উনি সেটা মনে করেছেন। সেই জন্য তার বক্তব্য থেকে মনে হয়েছে আমি যদি একটা প্ল্যাটফর্ম পাই, আমি যদি বিধানসভায় বা যদি আমি কোনো ব্যক্তির মাধ্যমে যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি, যদি আমি মেয়েটাকে বিচার দিতে পারি, সেই জন্য তার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। একদম আমার মতে ঠিক সিদ্ধান্ত। এখন বলতে পারছি না, দেখা যাক কোন দিকে জলটা গড়ায়। হ্যাঁ, বলতে পারছি না। উনি কি বিচার পাবেন বলে মনে হয়? তা বলতে পারছি না। পাবে কিনা কি করে বুঝবো? এতদিনে যখন পাননি তাহলে নিশ্চয়ই পাবেন। আশা তো আছে, জানি। কিন্তু উনি কি এই যে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তটা কি ঠিক হলো বলে মায়? সেটা ওনার সিদ্ধান্ত, উনিই বলতে পারবেন। এখন পাবে না, এখন পাবে না, যেহেতু রুলিং পার্টি, এনারা ভালো কাজ করছেন, এখন পাবে না। কিছুটা তো নিজস্ব অবশ্যই গাফিলতি ছিল, জিনিসপত্র প্রশাসনের গাফিলতি তো অবশ্যই ছিল, আমি যেটা মনে করি।
আর কি হয়েছে না হয়েছে আমরা বাইরে থেকে কেউ কিছুই জানি না, আমরা বলতেও পারি না যে কিভাবে হয়েছে বা কেউ কারোর ইনফ্লুয়েন্স আছে কি নাকি। তো এবারে যার সন্তান হারা হয়েছে তিনি সেই কষ্টটা ভোগ করছেন এই মোমেন্টে দাঁড়িয়ে। যদি সেটা ওনার মনে হয় যে উনি ভালো করছেন, তাহলে সেখানে আমাদের মনে হয় না কোনো ওপিনিয়ন থাকা উচিত। সেটা তো একটা ইমোশনাল রিজনও হতে পারে, বা সেটা ওনার মনে হচ্ছে উনি ওটা বিশ্বাস করছেন, এটা এখন উনি শোকাতুর এই মোমেন্টে দাঁড়িয়ে, কারণ ওনার সন্তান চলে গেছে আমাদের কাছে, আমাদের একজন ভালো ডাক্তার চলে গেছে, আমাদের ভবিষ্যতে উনি ভালো একজন ডাক্তার হতেন। আমাদের নিজস্ব অবশ্যই এটা লস, আমাদের প্রত্যেকটা মহিলাদের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য এটা যথেষ্ট কষ্টকর একটা এক্সপিরিয়েন্স বলবো, বা বলুন যে মনুষ্যত্ব বলুন, যেটা যে হিসেবে কথাটা বলি না কেন। তো আমার মনে হয় এটা কোনোদিনও ভালো নয়, এমন জিনিসপত্র যেগুলো হচ্ছে এগুলো কোনোদিনও ভালো আগেও হয়নি, যেগুলো হচ্ছে এখনও সেটা ঠিক নয়। কিন্তু পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল কোনো পার্টির সম্বন্ধে আমার মনে হয় না আমি কোনো মন্তব্য রাখতে চাই এখানে। ভোটের দাঁড়ানোর মধ্যে দিয়ে সিদ্ধান্ত বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে যে উনি ভোটে দাঁড়াচ্ছে একটা ক্ষোভ থেকে, উনি তো কোনো বিচার পাননি কোথাও, যার জন্য একটা বিশেষ ক্ষোভ আছে, বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে তার ক্ষোভটা আছে বিশেষভাবে। সেই ক্ষোভের জায়গা থেকে এসছেন, কারণ ওনার জায়গা থেকে, ওনার সেন্টিমেন্টের জায়গা থেকে ব্যাপারটা উনি ঠিক জায়গাতেই আছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে এই কোনো ব্যবস্থার মধ্যে বিচার তিনি পাবেন বলে আমার মনে হয় না। তেমন চেষ্টা করছেন, এই চেষ্টাকে আমরা বিরোধিতা কোনোভাবেই করতে পারি না, চেষ্টাকে ওনার ইচ্ছাকে আমরা স্বাগত জানাই। অবশ্যই ঠিক, এটা তো ঠিকই হয়েছে, উনি দাঁড়ালে খুব ভালো হয়, কারণ তাহলে আরো অনেকেই বিচার পাবেন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তৃণমূল বলছে যে উনি ঠিক করলেন না। না, অবশ্যই এটা ঠিকই হয়েছে, উনি দাঁড়ালে আরো অনেকেই বিচার পাবেন এই দিক থেকে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা নজর রাখবো অভয়ার ঘটনায়। গোটা বাংলাভাষী শুধু নয়, দেশেরও সাধারণ মানুষ বিচারের দাবি তুলেছিলেন। রাত দখল করেছিলেন সাধারণ মানুষ, মহিলারাও পথে নেমেছিলেন। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছিল। বিচারের দাবি জানিয়েছিল প্রত্যেকটা আপামর বাঙালি, দল মত নির্বিশেষে সবাই। সেই অভয়ের মা, তিনি বিচার পাননি। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন। তিনি আজও মনে করেন যে তিনি বিচার পাননি। পানিহাটির পদ্মপ্রার্থী, তার এই প্রার্থী হওয়ার পর স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ ছুড়েছেন। ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। আরজি করের যে ঘটনা, সেটা আমরা প্রত্যেকটা বাঙালি বিচার চেয়েছি, আমরা সবাই মিলে পথেও নেমেছিল এবং শুধু দেশগত আন্দোলিত হয়েছিল। সেই অভয়ের মা আজকে পানিহাটিতে বিজেপির প্রার্থী। এই যে সিদ্ধান্তটা কীভাবে দেখছে? অভয়ের মা বা তিলোত্তমার মা একজন স্বাধীন নাগরিক, তিনি তার নিজের সিদ্ধান্ত নিতেই পারেন। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের থেকে পানিহাটি আলাদা। আমি চাই পানিহাটিতে একটা গণভোট হোক, দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে গণভোট। আমি বিশ্বাস করি না, আমার মতো অনেকেই বিশ্বাস করেন না, সঞ্জয় রাই একমাত্র অপরাধী। ঘটনার দিন দিদিমণি ঝাড়গ্রামে ছিলেন। টানা 5 ঘন্টা ধরে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে কথা বলেছেন। কিভাবে আরজি কর হসপিটালে ভাঙচুর করা হয়েছে সেসব আমরা জানি। কি হলো তার, কাকে ধরা হলো, তারা কোথায়, যেভাবে তিলোত্তমার মৃতদেহ তাড়াতাড়ি দাহ করা হলো নান্টু ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের উদ্যোগে, অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। সিবিআই এর সীমা পাহুজা বা সিবিআই এর প্রতি অভয়ের মা বিরূপ হয়েছেন। একজন কন্যাহারা জননী ন্যায় বিচার চাইছেন, পথে পথে ঘুরেছেন, আদালতের দরজায় দরজায় গেছেন, বিচার পাননি। তবে আমি আশাবাদী তিনি বিচার পাবেন। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। গণতান্ত্রিক পথে একটা প্রতিবাদ জানানোর এটাই শ্রেষ্ঠ উপায়। পশ্চিমবঙ্গের 293টা বিধানসভা কেন্দ্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যেহেতু কোনো রাজনৈতিক দল করি না, আমার স্পষ্ট রাজনৈতিক মত আছে। আমি একজন হিন্দু ন্যাশনালিস্ট, সেটা তো আলাদা কথা। মানুষ নিজের মতো করে ভোট দেবে, যাকে খুশি দেবেন। তৃণমূলকে দেবেন, বিজেপিকে দেবেন, আইএসএফকে দেবেন, নির্দলকে দেবেন, কংগ্রেসকে দেবেন। কিন্তু পানিহাটির ক্ষেত্রে আমি বলবো, সেখানকার মানুষদের দল মত ঝান্ডা রং না দেখে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তত একটা প্রতিবাদ আপনারা লিপিবদ্ধ করতে চান, জানাতে চান বিশ্বকে, তাহলে পদ্ম ফুলে ভোট দিন, অন্তত পানিহাটি বিধানসভা কেন্দ্রে। তার কারণ হচ্ছে
তিলোত্তমার মা তো বিজেপির প্রার্থী, তার প্রতীক তো পদ্ম ফুল। তিনি তার মেয়ের জন্য ন্যায় বিচারের পথে নেমেছেন। প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে। তৃণমূল সমর্থকরা যারা শুভবুদ্ধি সম্পন্ন, তাদের কাছেও আমার আবেদন থাকবে, 293টা কেন্দ্রে যাকে খুশি ভোট দিন আপনারা, কিন্তু পানিহাটির ভোটারদের কাছে বলবো, আপনাদের ঘরের মেয়ে, আপনাদের পাড়ার মেয়ে, উচ্চশিক্ষিতা একজন ডাক্তার, কষ্ট করে বাবা মা তাকে তৈরি করেছিলেন, তার যদি এরকম মর্মান্তিক পরিণতি হতে পারে একটি সরকারি হসপিটালে, আপনার ঘরের ছেলে মেয়েকে নিরাপদ? এবং যারা পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সবাই জানে কারা অগ্রণী ভূমিকা নিয়েছিল, তারা কয়েকজন পুরস্কৃত হয়েছেন, পুরসভার চেয়ারম্যান হয়েছেন, তাদের মাতব্বরের পরিবার থেকে একজন প্রার্থী হয়েছেন। তাহলে দল, মত, ঝান্ডা, রং নির্বিশেষে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনাদের প্রতিবাদ করতে হয়, যারা বিজেপি বিরোধী, বুকে পাথর চাপা দিয়ে পানিহাটিতে পদ্ম ফুলে ভোট দিন, উপায় নেই। এই প্রতিবাদটা হওয়া দরকার, গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রতিবাদ হবে। বামেরা কিন্তু প্রার্থী দিচ্ছে কলতান দাশগুপ্তকে। আমার তো কলতান খুব ভালো ছেলে, কলতান, মীনাক্ষী, শতরূপ, তারপরে বালিগঞ্জ কেন্দ্রে যে মেয়েটি প্রার্থী হয়েছেন আরফিন, খুব ঝকঝকে ছেলে মেয়ে। কলতান, মীনাক্ষীর ভূমিকা উল্লেখযোগ্য, তাদের জন্যই তো এত দূর এগিয়েছে। কিন্তু তার মানে এই নয়, তারা আন্দোলনটা করেছিলেন, কিছু ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, তার মানে এই নয় যে তিলোত্তমার মাকে তাদের দলের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিলোত্তমার মা তার সিদ্ধান্ত নিয়েছেন। এবার পশ্চিমবঙ্গের ভোট তৃণমূল বনাম বিজেপির, বামেরা হয়তো কোথাও কোথাও সামান্য কিছু ভূমিকা রাখবেন, কিন্তু পানিহাটিতে রাখতে পারবেন। উদ্বাস্তু হিন্দু, পূর্ববঙ্গ থেকে আসা, ইস্টবেঙ্গলের শক্ত ঘাঁটি পানিহাটি। কলতানকে বলবো সম্ভব হলে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ান, আর সমস্ত বামপন্থী সহ সমস্ত মানুষকে বলবো বিবেকের ভোট দিন। যারা বিজেপিকে পছন্দও করেন না, বুকে পাথর চাপা দিয়ে এই নির্বাচনে অন্তত পানিহাটিতে পদ্ম ফুলে ভোট দিন। আপনার কথাটা অনেকটা আমি শুনে মনে হচ্ছে যে এই যে আরজি করে যে আন্দোলনের যে ডাক্তারবাবু ছিলেন নারায়ণ, তার সঙ্গে তিনিও কলতান দাশগুপ্তকে অনুরোধ করেছেন সরে আসার জন্য। ডক্টর নানবানি তো বিজেপিতে যোগদান করেছেন, আমি তো বিজেপি করি না, আমি একজন রাষ্ট্রবাদী হিন্দু। সমস্ত দলের সঙ্গেই আমার সুসম্পর্ক আছে, শাসক দলের অনেকের সাথে আছে, বিজেপির সঙ্গে আছে, বামপন্থীদের সঙ্গে আছে। আমি কখনো কাউকে বলতে পারি না, আমি কখনো বলি না যে একে ভোট দিন, ওকে ভোট দিন, সেটা আমার বলার অধিকার নেই। কিন্তু পানিহাটিতে এবার হোক দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে গণভোট। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক দেশে প্রতিবাদ জানানোর সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ইভিএম এর লাইন, এই ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএম এ বোতাম টেপা। যেহেতু লড়াইটা দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে মানুষের, আর অভয়ের মা যেহেতু বিজেপির প্রার্থী, তিনি তিলোত্তমার মা, সন্তানহারা জননী, কত কষ্ট কত যন্ত্রণা বুকে নিয়ে, যার সঙ্গে রাজনীতির কোনো সংস্রবই ছিল না, তিনি ভোটে দাঁড়িয়েছেন। তার যন্ত্রণাটাকে উপলব্ধি করুন, করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। বামপন্থী বন্ধুরা সমাজ মাধ্যমে অভয়ের মাকে টিকা টিপ্পণী করছেন, জানাই তো ছিল আপনি বিজেপির হাতে তামাক খেলেন। যত তারা এইসব করবেন তত মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন। তৃণমূলের অনেকে বলছেন বিজেপির ফাঁদে পা দিলেন, দিদিমণি কয়েকদিন বাদ থেকেই বলবেন, দেখবেন আমার তো জানাই ছিল এটা বিজেপির প্ল্যান। তা বিজেপির প্ল্যান ওনার জানাই ছিল। উনি এতক্ষণ 5 ঘন্টা ধরে সেদিনকে বিনীত গোয়েলকে ফোনটা করেছিলেন কেন আরজি করে কারা ভাঙচুর করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বর্তমান স্ট্যাটাস কি, 96 ঘন্টা পরে সিবিআই তদন্তভার নিলে কতটা এগোতে পারবে। আমি সিবিআইকে সাফাই দিচ্ছি না, কিন্তু সামনে একটা তো উপায় আছে। যারা রাত দখল করেছিলেন, মোমবাতি মিছিল করেছিলেন, তাদের কাছে আমার আহ্বান,
ওই বলছি বুকে পাথর চাপা দিয়ে ভোট দেবেন। তিলোত্তমার মরা মুখটা, তার মৃত্যুর সময়, তার মৃত্যুর আগে তাকে যে পাশবিক অত্যাচার করা হয়েছিল, তার যন্ত্রণাক্লিষ্ট মুখটাকে মনে রেখে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আজকে তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং সায়নী ঘোষ সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকটা ছবি দেখিয়েছেন। তারা বলছেন যে ভিন রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত অফিসারদের এই রাজ্যে অবজারভার করা হচ্ছে, এবং সবচেয়ে বড় যেটা বিস্ফোরক অভিযোগ, যেটা যে বিজেপি কমিশনকে দিয়ে ইভিএম হ্যাক করে 26-এ ক্ষমতা আসতে যাচ্ছে। আপনার কাছে আমরা একটা বিষয় জানবো, যে হ্যাক করা কি সত্যি ইভিএম সম্ভব, নাকি তৃণমূল হারার ভয়ে আগে থেকে অজুহাত খুঁজেছে? এ তো অজুহাতই বলবো। কংগ্রেস যেমন বলে ভোট চুরি, প্রমাণ দেখাতে পারে না। ইভিএম হ্যাক করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করতেন, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। এখন শাসক হয়ে যখন তিনি অভিযোগ করছেন, তাহলে একটা জিনিস স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাসে চির ধরেছে। আত্মবিশ্বাসে যে চির ধরেছে সেটা ঘটনা পরম্পরা দেখলেই বোঝা যায়। মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলছেন সেগুলো বিশুদ্ধ বিনোদন বললেও কম বলা হয়। বললেন ওরা কৌরব, আমি পাণ্ডব, কোভিড পরিস্থিতিতে লড়েছি, এখনো লড়ব, গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়ানো হলো কেন? আরে গ্যাস এলপিজি আমদানি হয়। উনি তো পশ্চিমবঙ্গে ভোট কুড়োনো ছাড়া কিছু বোঝেন না। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ওনার অকথা ধারণা আছে বলে তো আমার মনে হয় না। আর কোনো বিষয় তলিয়ে দেখার অভ্যাস ওনার দীর্ঘদিন ধরে চলে গেছে। উনি ভোটের বাজার গরম করতে চাইছেন। মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ জমা হয়েছে এই সরকারের বিরুদ্ধে। এই যে প্রেস কনফারেন্সে ইভিএম হ্যাকের কথা যখন তৃণমূল এবার বলতে শুরু করেছে, এর থেকে প্রমাণিত হয় আত্মবিশ্বাসে শুধু চির নয়, বড় ধরনের ফাটল ধরেছে। বুঝতে পারছে কি দেয়াল লিখন। বাসন্তীতে যে ঘটনাটা ঘটল, বিকাশ সর্দার বিজেপির প্রার্থী, আরে প্রচার করার অধিকার সবার আছে। তৃণমূলের আছে, বিজেপির আছে, সিপিএম এর আছে, নির্দলের আছে। ছবিতে স্পষ্ট কারা গন্ডগোলটা করেছে, স্পষ্ট একদম। রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হচ্ছে। পুলিশ কি করছিল? কেন্দ্রীয় বাহিনী তো আছে, কেন তাদেরকে দেখা পাওয়া যায়নি? পুলিশ সুপার দৌড়ে গেছেন। এ চোর পালালে বুদ্ধি বাড়ে। ভোটের 1 মাস আগে থেকেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের সময় কি হবে ভাবতেই তো আমাদের আতঙ্ক বোধ হচ্ছে। বিশেষ করে ক্যানিং, বাসন্তী, ভাঙর, এই সমস্ত অঞ্চলে পঞ্চায়েতেও দেখেছি, লোকসভাতেও দেখেছি, কি কাণ্ডই না হয়েছিল। তারই তো আগাম পূর্বাভাস দেখতে পাচ্ছি। আর দিদিমণি ওস্কাচ্ছেন, বলছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মা বোনেদের হাতাকুন্তি নিয়ে বেরোতে হবে। কেন এসব কথা? কেন্দ্রীয় বাহিনী কি বাইরের দেশের কোনো বাহিনী? সারা ভারতবর্ষে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওস্কাচ্ছেন, পরিষ্কার ওস্কাচ্ছেন। ধর্মতলা সভামঞ্চ থেকে বলেছিলেন ওরা যদি একজোট হয় 13টা বাজিয়ে দেবে। ধর্মতলায় উস্কালেন। কেউ যদি সংঘবদ্ধ হয় তাহলে ওনার কাছে রিপোর্ট থাকবে, ব্যবস্থা নিন। 46 সালে কলকাতা বা বাংলাকে ফিরতে দেবো না আমরা, কোনো মতেই দেব না। তিনি পুলিশ মন্ত্রী হিসেবে তার সবার আগে দায়িত্ব, কেউ যদি উস্কানি দেয়, কেউ অশান্তি করে, প্রতিহত করুন, সে যে দলেরই হোক না কেন। বিজেপি যদি উস্কানি দেয়, আপনার কাছে যদি প্রমাণ থাকে, ব্যবস্থা নিন। আপনার দলের কেউ যদি উস্কানি দেয়, প্রমাণ নিন। কিন্তু আপনি প্রশাসনের শীর্ষ পদে বসে যা মন্তব্য সব করছেন, যে এই প্রবল চাপে আপনি তো নত্যসত্ত্ব জ্ঞান ভুলে গেছেন বলেই তো মনে করছেন অনেকে। খাস কলকাতায় বাঘাযতীনে সুসাউটের ঘটনা ঘটলো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা পশ্চিমবঙ্গে খুব খারাপ। গঙ্গাসাগর এক বিজেপি কর্মীকে কোপানো হয়েছিল। আজকে বিকাশ সর্দার আক্রান্ত হলেন প্রার্থী। বাঘাযতীনে শুট আউট হলো। আসলে পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থাটা চলে গেছে, এবং দুষ্কৃতীরাও ভাবছে যা করব পার পেয়ে যাব। আর সেই দুষ্কৃতীদের পিছনে যদি রাজনৈতিক দলের সমর্থন থাকে, তাহলে দুষ্কৃতীদের পোয়া বারো। এই যে 55 তলায় কিছুদিন আগে রাতভর বোমাবাজি হলো, যে মূল অভিযুক্ত তাকে এখনো ধরতে পারেননি।
তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেছিলেন কাউকে ছাড়া হবে না, কিন্তু সোনা বাপ্পু কোথায়? অধরা। এই প্রশ্নগুলো মানুষকে ভাবতে হবে যে কোন রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি। সব রাজ্যে তো ভোট হবে, কেরালে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, বোঝাই যায় না ভোট হচ্ছে। মানুষ নিজের মতো করে ভোট দেবেন, প্রার্থীরা প্রচার করবেন, ব্যাস মিটে গেল। কোনো অশান্তি নেই, কোনো মারধরের ঘটনা নেই, আক্রান্ত হওয়ার ঘটনা নেই। আজকে বাসন্তীর যে ছবি, সেটা খুবই উদ্বেগজনক ছবি। কেন্দ্রীয় বাহিনীকে কেন মোতায়েন করা হয়নি জবাব দিতে হবে, কমিশনকেও ব্যবস্থা নিতে হবে। এখন থেকেই যদি তারা শক্ত হাতে হাল না ধরেন, তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। বেশ, আপনি কিছু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন। আজকের এই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের প্রসঙ্গ এনেছেন, যে লকডাউন হতে পারে ষড়যন্ত্র, আমি বুঝতে পেরেছি কেন্দ্রীয় মোদী আমি। উনি সব কিছুতেই ষড়যন্ত্রের তত্ত্ব দেখেন। কোনো অবস্থাতেই লকডাউনের মতো পরিস্থিতি নয়। হরমুজ প্রণালী ইরান ভারতের জন্য খুলে দিয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হবে। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, যেহেতু আমরা এলপিজি অশোধিত তেল বেশিরভাগটাই আমদানি করি। আমরা তেল আমদানি করি দুনিয়ার 41টা দেশের থেকে, কিন্তু প্রাকৃতিক গ্যাস আমদানি করার সোর্স খুবই লিমিটেড। তবে ইরান থেকে আমরা এলপিজি নিয়েছি এবার, স্যাংশন উঠে যাওয়ার পরে। দিদিমণির কাছে আমরা কোনো প্রত্যাশাই করি না যে তিনি এসব বুঝবেন। বোঝার মতো তার ইন্টেলিজেন্স আছে, কিন্তু উনি ওইসব বুঝতে চান না। সব কিছুতেই উনি দোষারোপ করেন আর চক্রান্ত দেখেন। লকডাউনটা বলে কি উনি কার্যত সাধারণ মানুষকে কি ভয়ের একটা পরিবেশ তৈরি করতে না, চাইছেন? উনি তো ভয়ের পরিবেশ তৈরি করছেন। ধর্মতলার মঞ্চ থেকে যদি বলেন ওরা যদি একজোট হয় 13টা বাজিয়ে দেবে, এটা তো ভয়ের পরিবেশ তৈরি করা। আশঙ্কা উস্কে দিচ্ছেন। উনি বুঝতে পারছেন না এতে ব্যাকল্যাশ হবে, আরো মানুষ ঐক্যবদ্ধ হবেন ওনার সরকারের বিরুদ্ধে। যত উনি এই ধরনের মন্তব্য করবেন, আজকের যুগে সবাই সচেতন, প্রত্যন্ত গ্রামের মানুষও সচেতন। তারা বুঝতে পারছেন দিদিমণি ডেসপারেট হয়ে গেছেন তার ভোট ব্যাংকে বাঁচাবার জন্য। উনি ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে গিয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে নিজেদের থেকে বিচ্ছিন্ন করে তুলছেন। ওনার ভোট ব্যাংক কতটা কনসলিডেট থাকবে এই ভোটে, তা নিয়ে আমার মনে সংশয় আছে। কিন্তু উনি ভোট ব্যাংকে কনসলিডেট করার যে উদ্যোগ নিচ্ছেন, তার বিপরীতে পাল্টা কনসলিডেশন হবে। সেটা সামলানো ওনার পক্ষে কি সম্ভব হবে, এই প্রশ্নটা আসছে। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। পানিহাটি বিধানসভায় শেষ পর্যন্ত পদ্ম ফোটে কিনা বা অভয়ের মা তিনি জয় পান কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।